সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী এবং যারা আমাদের কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমাদের আজকের ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের একটি সুনির্দিষ্ট টপিক আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের দিন ভালোই কাটছে এবং এই অবস্থায় তোমরা এই পড়াশোনা নিয়েও একটু ব্যস্ত আছো, সেই প্রত্যাশা আমরা করতেই পারি তোমাদের কাছে, কারণ ধারাবাহিকভাবে আমাদের কিশোর বাতায়নের এই ক্লাসগুলোর সুযোগ হয়তো এই করোনাকালীন মুহূর্তেই আমাদেরকে আসলে এই সুযোগটা করে দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে একটু ঝটপট চেক করে দেখে নিতে হচ্ছে যে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি আসলে স্ট্রিমিং হচ্ছে কিনা, পাশাপাশি আমাদের ভিজুয়ালাইজেশন এবং অডিও সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো একটু দেখে নিতে হচ্ছে এখানে, এবং কে কোথা থেকে কানেক্ট হয়েছো ঝটপট একটু জানিয়ে দাও, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো এবং কে কেমন আছো সেই বিষয়টা একটু জানিয়ে দাও। ততক্ষণে আমি আমার ডিভাইসটিকে রেডি করতে থাকি এবং পাশাপাশি আমরা একটু দেখে নিতে চাই আমাদের আজকের আলোচিত টপিকটি কী হবে এবং কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তোমরা জানো যে আমরা ধারাবাহিকভাবে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি, জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম যে টপিকগুলো, প্রথম দিকে যে টপিকগুলো আছে ধারাবাহিক আলোচনা চলছে। তবে আজকে আমরা সপ্তম পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলো সেদিকে একটু ধাবিত হই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আজকে অধ্যায় 1 কোষ এবং কোষের গঠন, তোমরা জানো চ্যাপ্টারের নাম, এবং সেখানকার সপ্তম যে পার্টটি আছে সেই পার্টটি কিসের উপর সেটি আমরা একটু এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব, সেই পার্টটি কোন টপিকটার উপর আজকে আলোচিত হবে। তো এখানে যারা একেবারেই নতুন তাদের জন্য বলে নিচ্ছি, আমি কাউসার হালদার, সহকারী অধ্যাপক, ভাইস প্রিন্সিপাল, মাস্টার ট্রেনার, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যামব্রিয়ানের একটি স্মার্ট ক্লাসরুম থেকে তোমাদের সাথে কানেক্ট হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট কাগজ কলম নিয়ে তৈরি থাকো, আমরা আমাদের কিছু প্রশ্ন উত্তর থাকবে কমেন্ট বক্সের মাধ্যমে, সেগুলো একটু ঝটপট জানিয়ে দেবে। তো একটু দেখে নিচ্ছি যে আসলে আমাদের এখানে আজকে কারা যুক্ত আছো আমাদের সাথে এবং আমাদের লাইভটি স্ট্রিমিং হচ্ছে কি না। আমার ডিভাইসটি একটু স্টার্ট দিয়ে নিতে হলো। এখানে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিশোর বাতায়নের ক্লাসটি অলরেডি স্টার্টেড এবং অনেক শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধুই আমাদের সাথে কানেক্টেড হয়েছে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেককেই দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যেই। তবে আরও অনেক শিক্ষার্থী আছে, বাকিদেরকে একটু জানিয়ে দাও। এবং অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলো সুবা আমাদের সাথে যুক্ত হয়েছে, আরোহী চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছে, মোহাম্মদ আলমগীর আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে যাই হোক, কেউ একজন, আমি আর আমার মেয়ে সাদিয়া আছি। ধন্যবাদ সামাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আসলে এটাই আমাদের অনুপ্রেরণা যে আমাদের অনেক সহকর্মী আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যায়, পাশাপাশি তাদের সন্তানরাও আমাদের এই ক্লাসগুলোর সাথে যুক্ত থাকে। আজকের টপিকটি কিন্তু খুবই মজার হবে, আজকের টপিকটি খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রায়শই প্রশ্ন থাকে এবং এটাই আমাদের প্রত্যেকের জানা উচিত। একজন হিউম্যান বিং হিসেবেও আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত আজকের টপিকের বিষয়বস্তু। অতএব যারাই আছো, যেখান থেকে যুক্ত হয়েছে, অনেক বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে হলো সাদিয়া তানহা তিনা যুক্ত হয়েছে আমাদের সাথে অমিত সাধু যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই সকলেই তোমরাও ভালো আছো। এখানে আয়েশা বেগম যুক্ত হয়েছে সিলেট থেকে আমাদের সাথে, জান্নাতুল আমাদের সাথে কানেক্ট হয়েছে, মির্জা আবদুল্লাহ কানেক্ট হয়েছে বাগেরহাট থেকে, স্বপ্না দে আমাদের সাথে যুক্ত হয়েছে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি যে সীমা আলম সেও যুক্ত হয়েছে আমাদের সাথে, এস আফজাল শরীফ আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রাজশাহী থেকে রিপন হোসেন আকাশে যুক্ত হয়েছে রাজশাহী থেকে আমাদের সাথে। এখানে হলো যে জান্নাতুন নাইমা আমাদের সাথে যুক্ত হয়েছে। অনেক বন্ধুকে আমরা আমাদের সাথে দেখতে পাচ্ছি। সাদিয়া ইসলাম কুমিল্লা থেকে কানেক্টেড হয়েছে, মোহাম্মদ মাইদুল ইসলাম রংপুর থেকে কানেক্টেড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরিফা আমাদের সাথে যুক্ত হয়েছে, রুবেল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছে, সানজিদা কানেক্টেড হয়েছে, অনেকেই চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে, তানহা আমাদের সাথে, অনেক বন্ধু, মারুফা আক্তার আমাদের সাথে কানেক্ট হয়েছে, আলো আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে, যাদের নাম একেবারে এখানে আমি উপস্থাপনও করতে পারতেছি না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাইনালি আমাদের পাঠে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ঝটপট দেখে নিচ্ছি যে আমাদের আজকের আলোচিত টপিকটি কি। চিত্র দেখে অনেকে অনুমান করতেই পেরেছ যে আসলেই এরকম পেঁচানো সিঁড়ির মতো আসলে এই গঠনটি দেখতে কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কোষীয় বস্তু যার গঠন অনেকটা পেঁচানো সিঁড়ির মতো। এখানে তোমরা লক্ষ্য করে দেখবে যে একটি কোষীয় বস্তুর গঠন এরকম পেঁচানো সিঁড়ির মতো, তবে অবশ্যই সেটা আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক একটা উপাদানের কথা আমরা বলছি এবং যার অবস্থানটা কোথায় সেটাও আমরা জেনে নেই একটু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের ক্যারেক্টারিস্টিক্সটা এমন এবং এটা স্পাইরাল এই গঠন এদের, এবং এদের একটা মডেলও আছে, তাদেরকে আমরা ডাবল হেলিক্সের এই মডেল, এদের এইরকম দ্বিতন্ত্রী গঠনের কারণে আমরা এদের একটা মডেলও দিয়েছি, ডাবল হেলিক্স মডেল। সুপ্রিয় শিক্ষার্থী, ছটপট কমেন্ট বক্সে একটু সকলে লিখে দাও দেখি আমরা আসলে এটাকে কি বলেছি, পূর্ণাঙ্গ নামটা একটু লিখে দেওয়ার চেষ্টা করবে যে এটাকে আমরা কি বলে থাকি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সাগর সেও রংপুর থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছে, নাসিস রহমান ডিএনএ অলরেডি লিখে দিয়েছে। অনেক শিক্ষার্থী বন্ধুকে আমরা পেয়েছি।
আমাদের সাথে আয়শা কানেক্টেড হয়েছে, আয়শা প্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে প্রশ্নের উত্তর আমরা জানতে চাচ্ছি, অনেকের কাছ থেকে কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে গেছে অলরেডি। সবাই বলছে যে একটি বিষয়, সবাই একটি বিষয়ের কথা বলছে। ইয়েস, ইউ আর রাইট এভরিওয়ান, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট, দিস ইজ ডিএনএ। এবং আমি বলেছি যে পুরো নামটা লিখতে দিস ইজ কল ডিএনএ, যেটাকে আমরা দ্বিতন্ত্রী উপাদান বলে থাকি। এখানে আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি যে এটি শুধুমাত্র যে একটি উপাদান তা নয়, তবে কী ধরনের উপাদান, কতটুকু ইম্পর্টেন্ট উপাদান, সে বিষয়টাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এখানে যা বংশ পরম্পরায় এরা কি করে, যে বহন করে বৈশিষ্ট্য, বংশ পরম্পরায় এক বংশ থেকে আর এক বংশের মধ্যে, এক জীবদেহ থেকে অন্য জীবদেহে, এক পিতামাতা থেকে অপত্য বা সন্তানদের ক্ষেত্রে, চাইল্ডদের ক্ষেত্রে এরা এদের ক্যারেক্টারিস্টিক্সগুলো বহন করে নিয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অ্যানিমাল তার সন্তানগুলো দেখতে একই রকম, তার বাহ্যিক আচার আচরণের মধ্যেও কিন্তু আমরা মিল দেখতে পাই, কারণ সে কী করে এটাকে ক্যারি করে নিয়ে যেতে পারে। তার মানে সেটি আর কিছুই নয়, আমরা এটি সহজেই অনুধাবন করতে পারি, উপস্থাপন করতে পারি যে আমাদের আজকের মূল পাঠের মূল বিষয়টি হচ্ছে কি ডিএনএ। এই বিষয়টা আমরা সহজেই জানি, আমাদের আজকের মূল পাঠের বিষয় হচ্ছে ডিএনএ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখে নিই আমাদের আজকে লার্নিং আউটকামটি কী হবে, কী বিষয় নিয়ে আমরা জানবো। সরাসরি আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আসলে আলোচনা করব, যেহেতু ডিএনএ আছে, পাশাপাশি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমাদের, যেহেতু ডিএনএ নিজেও একটা নিউক্লিক অ্যাসিড, আমরা জানি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে, পাশাপাশি ডিএনএর গঠন এবং কাজ বর্ণনা করতে পারবে। তোমরা যদি আমার সাথে একেবারেই শেষ পর্যন্ত আজকের ক্লাসটাতে অংশগ্রহণ করো এবং কাগজ কলম নিয়ে সত্যিকার অর্থেই তৈরি থাকো, এবং পাশাপাশি কমেন্ট বক্সে আমার সাথে যদি রিলেট থাকো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে ডিএনএর গঠন এবং নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বলতে পারার এই যে লার্নিং আউটকাম, এটা আমাদের অ্যাচিভ হবে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে যাই এবং কাগজ কলমে ঝটপট তোমরা লিখে ফেলো যে আসলে নিউক্লিক অ্যাসিড, এটাকে যদি আমরা নিউক্লিক অ্যাসিডকে যদি আমরা এরকমভাবে ইনফোগ্রাফিক্যাল আকারে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে নিউক্লিক অ্যাসিড যা কী করে, বংশগতির ধারা কী করে সংরক্ষণ করে, নিউক্লিক অ্যাসিড কী করে প্রোটিন সংশ্লেষ করে, নিউক্লিক অ্যাসিড কী করে এনজাইম সংশ্লেষণ করে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় নিউক্লিক অ্যাসিড কী, তাহলে তুমি সংজ্ঞাটা কিংবা নিউক্লিক অ্যাসিড কাকে বলে এর উত্তর কিভাবে লিখবে একটু কমেন্ট বক্সে ঝটপট দেখে নিতে চাই যে নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞায়িত তুমি কিভাবে করবে। আমি তোমাদের জন্য কিছু উপাদান দিয়েছি যে নিউক্লিক অ্যাসিড সে কী করে বংশগতির ধারা সংরক্ষণ, প্রোটিন সংশ্লেষণ এবং এনজাইম সংশ্লেষণ, এই বিষয়গুলোর সাথে নিউক্লিক অ্যাসিড রিলেটেড। অতএব এটা দেখেই আমি তোমাদের সামনে উপাদান দিয়েছি, একটু ঝটপট কমেন্ট বক্সে একটু জানাও দেখি যে এগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে ঝটপট এটাকে সংজ্ঞায়িত করতে পারবো কিংবা কাকে বলে এর উত্তর লিখতে পারবো। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি যে অনেকে বলছে যে সানজিদা নিশাদ বলে দিয়েছে যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সে অলরেডি আমাদেরকে বলে দিয়েছে। পাশাপাশি এখানে সাদিয়া ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অনেক বন্ধুই আমাদের সাথে এখনও কানেক্টেড আছে, আরও বন্ধু যুক্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তারা আমাদের সাথে যুক্ত হচ্ছে। অনেক শিক্ষার্থী বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি, ঝটপট একটু লিখে দাও দেখি এটাকে সংজ্ঞায়িতকরণ কিভাবে করব। তো অনেকে আবার সাদিয়া ইসলামও দিয়েছে যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, কেন এটাকে আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলছি সেটা পরে আলোচনা করব। কিন্তু আমি তোমাদেরকে তিনটি বিষয় এখানে দেওয়ার চেষ্টা করেছি যা দিয়ে সংজ্ঞা লিখবে। সংজ্ঞা লেখার উপাদানগুলো, নিউক্লিক অ্যাসিড কাকে বলে বা নিউক্লিক অ্যাসিড কী, অথবা নিউক্লিক অ্যাসিড বলতে কী বোঝায়, যেভাবে এই প্রশ্ন আসুক আমরা এই তিনটি এর সাথে রিলেটেড বিষয় দিয়ে, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে রিলেটেড বিষয় দিয়ে তাকে আমরা কিন্তু সংজ্ঞায়িত করতে পারি। ঝটপট একটু লিখে দাও দেখি। অনেকেই কিন্তু আসলে এখানে চেষ্টা করছে, যাই হোক একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি। আসলে নিউক্লিক অ্যাসিড যা কী করে, বংশগতির ধারা সংরক্ষণ করে, যে নিউক্লিয়াসে অবস্থিত যে অ্যাসিড বংশগতির ধারা সংরক্ষণ করে, প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে এবং এনজাইম সংশ্লেষণে অংশগ্রহণ করে, তাকে আমরা বলছি নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড আমাদের কাছে এমনি এমনি ধরা দেয়নি, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমাদের নলেজ এমনি এমনি আসেনি। এর পেছনে বিজ্ঞানীদের শ্রম, এর পেছনে বিজ্ঞানীদের নানা রকম যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলোই কিন্তু আমাদের আজকে এই নিউক্লিক অ্যাসিড আমাদের সামনে উন্মুক্ত হয়েছে। আমরা কিন্তু নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ এগুলো সম্পর্কে আসলে পর্যাপ্ত নলেজ পেয়েছি। শুধু তাই নয়, তাদের আল্ট্রা স্ট্রাকচার পর্যন্ত আমরা জেনেছি, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের কেমিক্যাল স্ট্রাকচার সব কিছু কিন্তু আমরা আসলে আজকে জানতে পারি। কী কারণে? শুধুমাত্র এই সায়েন্টিস্টদের অক্লান্ত পরিশ্রমে। শুধু তাই নয়, আজকে কিন্তু এমনও কিছু ঘটনাবলী আছে, যেমন হলো যে বিভিন্ন ক্রাইমার, তাদেরকে আইডেন্টিফিকেশন করার জন্য কিন্তু আসলে এই ডিএনএকে ব্যবহার করা হয়ে থাকে। আবার ধরো যে অনেক সময় হলো বাবার থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদেরকে আসলে তাদের পিতার বা তাদের বংশগতি হেরিডিটি, এটা নির্ণয় করার জন্য আসলে এই ডিএনএকে ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় এমন অনেক মানুষের অপরিচিত মানুষকে খুঁজে পাওয়া যায়, তাদেরকে খুঁজে পাওয়ার জন্য আসলে এই ডিএনএ টেস্টগুলো করা হয়ে থাকে। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। শুধু তাই নয়, মানুষের এবং অন্যান্য জীবের ক্ষেত্রে প্রকরণ ঘটানো,
তাদের যে মিউটেশন ঘটানো, জেনেটিক মিউটেশন ঘটিয়ে উন্নত জাত তৈরি করা, সংকরায়ন ঘটানো, এই ধরনের কাজগুলোর সাথেও আসলে আমরা দেখেছি যে আসলে এই ডিএনএটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে। তো আমরা আমাদের বিজ্ঞানীদের সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এখানে তোমরা একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে যে জোহান মিশার। উনি হচ্ছে 1869 সালে উনি সর্বপ্রথম ব্যাখ্যা দেন যে আসলে নিউক্লিন নামে একটা উপাদানকে উনি মানুষের বা প্রাণীর যে পুঁজ কোষ থাকে, পুঁজ সেল, সেই পুঁজ সেলের মধ্যে অর্থাৎ ঘা হয়ে গেলে সেখান থেকে যে পুঁজ বের হয়, সেই পুঁজ উপাদান থেকে সে আসলে একটা সেল থেকে বা হোয়াইট ব্লাড সেল থেকে উনি কী করেন, এটি নিউক্লিয়াসকে উনি ওটা নিউক্লিয়াসকে নিউক্লিন নাম দেন এবং ওই নিউক্লিন উপাদানটাই পরবর্তীতে আসলে ডিএনএ নামে আমাদের কাছে কিন্তু অভিহিত কিংবা পরিচিত। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার অল্টম্যান, উনি আরেকজন সায়েন্টিস্ট। এরপরে অনেক বছর পরে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে 1889 সালের ঘটনা এটা। মিস্টার অল্টম্যান কী করলেন, উনি এটার নামকরণ করলেন। যে আমরা দেখেছি মিস্টার মিশারের ক্ষেত্রে যে ধরনের মানে উনি যে নিউক্লিন নামে যেটাকে আখ্যায়িত করেছেন, উনি নাম দিলেন এটা আসলে একটা নিউক্লিক অ্যাসিড ছাড়া আর কিছুই নয়, কারণ এটা নিউক্লিয়াসে থাকে এবং এর প্রপার্টি হচ্ছে অ্যাসিডের মতো। দ্যাট ইজ ওয়াই এটা নামকরণ করা হয় মিস্টার অল্টম্যান এবং 1889 সালে। এই প্রশ্নগুলো, এই তথ্যগুলো তোমাদের কিন্তু অনেক সময় দেখা যায় মিস্টার মিশার এবং কোন জায়গায় পেয়েছে, এনিমেলের পুঁজ কোষের মধ্যে যে নিউক্লিয়াস নাম দেন নিউক্লিন, এবং পরবর্তীতে অল্টম্যান তার হলো কোন সালে তিনি এটাকে নামকরণ করেছেন, পাশাপাশি এটার নাম যে নিউক্লিক অ্যাসিড হয়েছে। প্রত্যেকটা তথ্য থেকেই কিন্তু প্রশ্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে। এটা যেমন একদিকে হলো আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমাদের জ্ঞান অনুধাবনের সাথে রিলেট থাকতে পারে, অন্যদিকেও আমরা দেখতে পাই যে আমাদের এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে বিভিন্নভাবে পরীক্ষায় এসে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু সামনে এগিয়ে চলার বিষয় আমরা একটু দেখে নেই যে এই নিউক্লিক অ্যাসিডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, নিউক্লিয়াস এনজাইম দ্বারা যদি আমরা এটাকে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে কি পাবো আমরা? নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা পেয়ে থাকি নিউক্লিওটাইড, অর্থাৎ এই নিউক্লিক অ্যাসিডের যে মৌলিক উপাদান তাকে বলছি আমরা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে পরবর্তীতে আমরা আরও ব্যাখ্যা করে দেখি যে নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত। একটু কাগজ কলম নিয়ে এরকম একটা ফ্লো চার্ট এঁকে ফেলো, তাহলে নিউক্লিক অ্যাসিডের গঠনটা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। শুধু তাই নয়, অনেক সময় প্রশ্ন আসে নিউক্লিওটাইড কী, অনেক সময় প্রশ্ন আসে নিউক্লিওসাইড কী, এগুলো সম্পর্কে আমরা আসলে বিস্তারিত জানব। তবে কাগজ কলম নিয়ে তৈরি থেকে এই কাগজ যখন টিচার এখানে পড়াচ্ছে অবশ্যই তোমাদেরকেও কিন্তু একটু লিখতে হবে। তবে আমি যেটা প্রায় বলে থাকি, শুধু কাগজে লিখলে হবে না, খাতায় এবং মাথায় দুটো জায়গায় খুব ভালো করে লিখতে হবে। একটু দেখে নিচ্ছে আমাদের সাথে মিস্টার ওয়াটসন ক্রিক এর নাম লিখেছে আসিফ হাসান। হ্যাঁ, ডেফিনেটলি মিস্টার ওয়াটসন ক্রিক সম্পর্কে আমরা পরে জানবো, ঠিক এখানে নয়। মিস্টার ওয়াটসন ক্রিকের অ্যাক্টিভিটিটা আরও পরে, অনেক পরের ঘটনা। এটা 1953 সালের ঘটনা। তো আমরা এখনও 53 সালে আসিনি, এখনও আমরা 1889 সালের মধ্যে আছি, যে মিস্টার অল্টম্যান পর্যন্ত আমরা আছি। সুপ্রিয় শিক্ষার্থী, যা জীবের বংশগতি দ্বারা সহ সকল কাজ নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। হ্যাঁ, এটাকে আমরা আমাদের সংজ্ঞা হিসেবে ধরে নিতে পারি। থ্যাংক ইউ তরিকুল ইসলাম, চমৎকার লিখেছো তুমি এখানে। জোহান আবিষ্কার করেন, ওকে জোহান বিষয় আবিষ্কার করেন, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী। দুঃখিত, আমরা আমাদের শিক্ষার্থীদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি। খুবই দুঃখিত। সবুজ হাসান স্যার আমাদের সাথে আছে, উনিও কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছে, আমাদের সাথে আছে। যে ওনাসিস রহমান, সেও আছে আমাদের সাথে। ওকে, বংশগতির ধারা সংরক্ষণের ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষণে এনজাইম সংশ্লেষণ করে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। থ্যাংক ইউ আফজাল শরীফ, অসংখ্য ধন্যবাদ। অমিত সাধু বলেছে খাতা এবং মাথা প্রস্তুত স্যার। অমিত সাধু ধন্যবাদ। 13 মিনিট লেট হয়ে গেল, সো স্যাড, নো প্রবলেম। হুমায়রা, কোনো অসুবিধা নেই। রনি সর্দার, ওকে, আমরা আমাদের সকল বন্ধুদেরকে আর পেয়ে যাচ্ছে, আরও বেশি বন্ধু আমাদের সাথে আসলে কানেক্টেড হয়েছে। অনেককে আমরা দেখতে পাচ্ছি, 246 এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড আছে। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আমাদের সাথে অনেকেই আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা এখনও আমাদেরকে উত্তর প্রদান করার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখি, আমরা আলোচনা করছিলাম আমরা হলো নিউক্লিক অ্যাসিড নিয়ে, যে নিউক্লিক অ্যাসিডকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা পাই হলো নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে যদি আমরা আসলে এখানে যদি আসলে পর্যবেক্ষণ করি, দেখি 3টি উপাদান নিয়ে গঠিত। একটি হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, যেটাকে আমরা নাইট্রোজেনাস বেস বলে থাকি। আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে পেন্টোজ সুগার, আর একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা হলো ফসফরিক অ্যাসিড। ওকে, এই বিষয়গুলো আমরা একটু দেখতে পাচ্ছি।
এরপর একটু খেয়াল করে দেখি আমরা যে নাইট্রোজেন ঘটিত যে ক্ষারক আছে এখানে, সে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো প্রকৃতি কেমন। এটা আসলে কখনো এক রিং বিশিষ্ট আছে, কিছু কিছু আছে দ্বিচাক্রিক বা 2 রিং বিশিষ্ট। আমরা এখানে একটু দেখে নেই যে এখানে আমরা একটাকে বলছি হলো পিউরিন ক্ষারক, আর একটাকে বলছি আমরা পাইরিমিডিন ক্ষারক। এদেরও পরিচয় আমরা একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করি। এখানে যেমন হলো পিউরিন ক্ষারক কোনগুলোকে আমরা বলছি, যেখানে বলছি আমরা অ্যাডেনিন এবং গুয়ানিন, এই দুটি হচ্ছে পিউরিন বেস বা পিউরিন ক্ষারক। নাইট্রোজেনযুক্ত যে ক্ষারকগুলো আমরা এই ক্ষারককে বলছি পিউরিন ক্ষারক। আর পাইরিমিডিন হচ্ছে আমাদের এখানে পাইরিমিডিন ক্ষারক বলছি আমরা যে ডিএনএ এবং আরএনএ ভেদে এটার উপাদান হলো ভিন্ন থাকে। যেমন সাইটোসিন হচ্ছে কমন, অর্থাৎ পাইরিমিডিন ক্ষারকের মধ্যে সাইটোসিন কমন, বাট থায়ামিন এবং ইউরাসিল, থায়ামিন থাকে হলো ডিএনএতে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডে, বাট ইউরাসিল থাকে হচ্ছে যে এটি হচ্ছে আরএনএর মধ্যে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই চার্ট থেকে সহজেই বুঝতে পারি একটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি থাকে এবং নিউক্লিক অ্যাসিডের প্রপার্টিস কেমন, এবং নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন উপাদানগুলোকে ভাঙলে যে নিউক্লিওটাইড পাই আমরা, নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে যে নিউক্লিওটাইড পাই, তার বিভিন্ন উপাদানগুলো কী কী থাকে এখানে। তাহলে আমরা জানলাম এখানে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট যে শর্করা আছে তাকে বলছি আমরা পেন্টোজ সুগার। এবং এই পেন্টোজ সুগারের যে মানে এখানে আমরা দেখি যে পেন্টোজ সুগারের গঠনের প্রকৃতির কারণে ডিএনএ এবং আরএনএ হয়ে থাকে, সেটা আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। নিশ্চয়ই এই ছকটি তোমাদের লেখা হয়েছে, পারতপক্ষে পারলে তোমরা এই ছকটি খুব ভালো করে ড্র করবা এরকম করে, তাহলে মোটামুটি একটি ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে শুধুমাত্র এই ছকটি থেকে। আমরা আরেকবার একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করি যে নিউক্লিওটাইড অর্থাৎ এখানে হচ্ছে যে নাইট্রোজেনাস বেস, তার সাথে যুক্ত থাকে হলো তার 1 নম্বর কার্বনের সাথে যুক্ত অবস্থায় থাকে হচ্ছে আমরা দেখি যে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে নাইট্রোজেনাস বেস, এবং পরবর্তীতে হলো ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, যেটাকে আমরা বলছি যে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেটের সাথে যুক্ত অবস্থায় থাকে। তো যাই হোক, আমরা এগুলো জানলাম। পরবর্তীতে জানলাম যে পিউরিন বেস, পাইরিমিডিন বেস এগুলো এর উপাদান, এবং পিউরিন ক্ষারক পাইরিমিডিন ক্ষারক 2 ধরনের ক্ষারক আছে। পিউরিন বেসকে বলেছি আমরা অ্যাডেনিন গুয়ানিন, এবং পরবর্তীতে পাইরিমিডিনকে বলছি আমরা সাইটোসিন থায়ামিন এবং ইউরাসিল, এই উপাদানগুলো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে আমরা ডিএনএ বলে থাকি, এটা আমরা জানি। এবং আমরা আগেই বলেছি যে সজীব কোষে অবস্থিত কাজের সব ধরনের কাজের নিয়ন্ত্রক, এবং পাশাপাশি আমরা বলেছি যে বংশগতির ধারা নিয়ন্ত্রণ করে থাকে, প্রোটিন সংশ্লেষণ করে থাকে এবং এনজাইম সংশ্লেষণ করে থাকে। এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক আমাদের জীবদেহের জন্য। এগুলো না হলে আসলে জীবদেহ স্থবির হয়ে যাবে এবং খুব বেশি কন্টিনিউ করতে পারবে না। তো যাই হোক, এই উপাদানগুলোর সাথে যুক্ত অবস্থা থাকে হলো যে উপাদানটা, তাকে বলছি আমরা ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অবস্থান কোথায়? এগুলোর অবস্থান আমরা দেখতে পাই মূলত এটি থাকে হলো প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে এটি অবস্থিত। এরপর প্রকৃত কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা ডিএনএ দেখতে পাই। আমরা দেখেছিলাম যে ক্লোরোপ্লাস্ট ডিএনএ, এটাকে আমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সিপি ডিএনএ বলেছিলাম আমরা, ক্লোরোপ্লাস্টিক ডিএনএ। এরপর আমরা দেখেছি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে মাইটোকন্ড্রিয়ান ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে আমরা ডিএনএকে দেখেছি। এর বাইরেও আমরা দেখি যে আদি কোষের সাইটোপ্লাজমের মধ্যে, প্রকৃত কোষের হলো নিউক্লিয়াসে, আর আদি কোষের কোথায় থাকে? সাইটোপ্লাজমে। কারণ আদি কোষের মধ্যে তো নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়ার বিভিন্ন উপাদানগুলো আসলে বিক্ষিপ্ত অবস্থায় তার সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই জন্য আমরা এদের অবস্থানটা সম্পর্কে একটু ভালো করে জেনে নিলাম। তো এক নজরে যদি তোমরা একটু লিখে দিতে পারো যে আসলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এর মূল উপাদান কি, কিংবা নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত, একটু ঝটপট লিখে দাও দেখি। নিউক্লিওটাইড কোন কোন উপাদান নিয়ে গঠিত? যে 3টি উপাদানের কথা আমরা বলেছি, বেসিক 3টি উপাদান, তাদেরকে বলছি আমরা নিউক্লিওটাইড। কি কি উপাদান নিয়ে নিউক্লিওটাইড গঠিত, একটু ঝটপট লিখে দাও দেখি কমেন্ট বক্সে, আমরা একটু পরে চেক করে দেখব। এবার আমরা একটু দেখে নিচ্ছি যে ডিএনএর আবিষ্কার। যেহেতু আমরা এর আগেও ডিএনএর আবিষ্কার সম্পর্কে আমরা কিন্তু জেনেছি যে ডিএনএর মূল উপাদান অর্থাৎ ডিএনএর আবিষ্কারের ইতিহাস, সেটা আমরা জেনেছি মিস্টার হলো মিশারের কথা জানলাম আমরা। পরবর্তীতে হলো আমরা দেখেছি যে মিস্টার অল্টম্যানের কথা আমরা জেনেছি যে এদের আবিষ্কারের ক্ষেত্রে বা নামকরণের ক্ষেত্রে তারা হেল্প করেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এদের স্ট্রাকচার সম্পর্কে আরও কিছু বিজ্ঞানী কিন্তু আমাদেরকে ধারণা দেন, এবং শুধু ধারণাই না, পরবর্তীতে তারা আসলে এটার উপরে নোবেল পুরস্কারের মতো সর্বোচ্চ যে পদক বা পুরস্কার তারা পেয়ে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি যে ডিএনএ আবিষ্কারের সাথে রিলেটেড যে ব্যক্তিবর্গ, তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে ফ্রেডরিক মিশারের কথা কিন্তু আমরা কখনোই ভুলে যাব না, যদিও তিনি নোবেল পুরস্কার পাননি। নোবেল পুরস্কার পেয়েছিলেন আরও 3 জন, এখানে ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স, এই 3 জন পেয়েছিলেন নোবেল পুরস্কার। কিন্তু আসলে উনি নোবেল পুরস্কার না পেলেও উনি কিন্তু আসলে এই ডিএনএ আবিষ্কারের ক্ষেত্রে সর্বপ্রথম যে নিউক্লিন নামটা ব্যবহার করেন, সেখান থেকেই কিন্তু আসলে উৎপত্তি, মানুষের চিন্তা চেতনা কিন্তু বৃদ্ধি পেয়েছে, অন্যান্য সায়েন্টিস্টদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর এই জন্যই আমরা তার নামটা আবার আরেকবার নিয়ে আসার চেষ্টা করেছি। এখন আমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি উনি হচ্ছে মিস্টার জেমস ওয়াটসন, এবং আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার ফ্রান্সিস ক্রিক, এবং আমরা আরেকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে উইলকিন্স। এই 3 জন সায়েন্টিস্ট
পরবর্তীতে কি করেন যে ওয়াটসন ক্রিক তার একটা মডেল দাঁড় করান, যে ডিএনএর একটি ভৌত গঠনের ক্ষেত্রে তার একটা মডেল দাঁড় করান। সেই ভৌত গঠনের মডেলকে আমরা বলছি ডাবল হেলিক্স মডেল, ডিএনএর ডাবল হেলিক্স মডেল বা দ্বিতন্ত্রী মডেল। এই জন্যই আমরা শুরুতেই কিন্তু দেখেছি যে ডিএনএকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছি যে ডিএনএ দেখতে হচ্ছে একটি কিসের মতো, ডিএনএ দেখতে হচ্ছে একটি প্যাঁচানো সিঁড়ির মতো। তো যাই হোক, আমরা এই সায়েন্টিস্টদেরকেও আসলে স্যালুট জানাই, এবং ওনারা হচ্ছে 1953 সালে ওয়াটসন এবং ক্রিক তার সাথে সহযোগী উইলকিন্স এনারা একই সাথে হলো নোবেল পুরস্কারে ভূষিত হন হচ্ছে 1963 সালে, অর্থাৎ আবিষ্কারের 10 বছর পর। কি আবিষ্কার করেন তারা? এর ভৌত গঠন আবিষ্কার করে, যে ভৌত গঠনটা এমন এই ধরনের স্ট্যান্ডগুলো দিয়ে তৈরি, স্ট্যান্ডগুলোর মধ্যে আসলে কোন কোন উপাদানগুলো থাকে সেগুলো তৈরি, সেটাও আমরা দেখব, একটু পরে সেটা ব্যাখ্যা করব। তবে একটু আগে আমরা জেনে নেই, সেই প্রশ্নটা ছড়িয়ে দিয়েছি যে নিউক্লিওটাইড কি, তার উপাদানগুলো কি কি, নিশ্চয়ই আমাদের বন্ধুরা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়েছো। একটু দেখে নিচ্ছি আমরা। নিউক্লিওসাইড, ফসফরিক অ্যাসিড, নট নিউক্লিওসাইড, নিউক্লিওটাইডের কথা বলেছি আমরা। ওকে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। থ্যাংক ইউ ভেরি মাচ ইসরা জাহান তানহা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফারিহাও লিখেছে নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। এম এ অনন্যা লিখেছে ডিএনএ নাইট্রোজেন, ডিএনএ নট ডিএনএ। এখানে আমরা বলছি যে আসলে আমরা বলছি যে নিউক্লিওটাইডের কথা বলেছি আমরা এখানে। তো এখানে সুগার রাইবোজ, সুগার ডিঅক্সি রাইবোজ। ওকে, অপরাজিতা সে লেখার চেষ্টা করেছে নিউক্লিক অ্যাসিড, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড দিয়ে নিউক্লিওটাইড। থ্যাংক ইউ ভেরি মাচ। অদিতিকেও আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তর দিয়েছে, অনেক বন্ধুই কিন্তু দিয়েছে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। থ্যাংক ইউ। মেহবুবা হক আমাদের উত্তর দিয়েছে, অদিতি আমাদেরকে উত্তর দিয়েছে, অপরাজিতা ধার উত্তর দিয়েছে, এমডি চানমি আমাদেরকে নাইট্রোজেনাস বেস প্রোটিন। প্রোটিন কেন আসবে বাবা এখানে? প্রোটিন তো নয়। যাই হোক, জান্নাতুল বুশরা সে আমাদেরকে দিয়েছে প্রোটিন। তারপর হচ্ছে যে ধাতব আয়ন এবং এনজাইম। নো, আসলে এখানে আসলে মেইন যে কম্পোনেন্টগুলো, তিনটা মানে উপাদানের কথা আমরা বলেছি, একটি হচ্ছে নাইট্রোজেনাস বেস, পিরিন বা পাইরিমিডিন বেস থাকতে পারে। আবার আমরা এখানে বলেছি যে তার সাথে যুক্ত থাকবে হলো পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা, এবং ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড, PO4 আমরা যাকে বলেছি। এই উপাদানগুলো একসাথে মিলিত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। আমরা আলোচনা করছিলাম যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের যে দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করেন কারা, তাদের সম্পর্কে আমরা একটু আগেই জেনেছি যে মিস্টার ওয়াটসন, মিস্টার ফ্রেডরিক ক্রিক এবং ফ্রান্সিস ক্রিক এবং মিস্টার উইলকিন্স, এই তিনজন একসাথে পরবর্তীতে নোবেল পুরস্কারে ভূষিত হন, এবং তাদের আবিষ্কৃত যে মডেল, সেই মডেলকে আমরা বলেছি হলো ডাবল হেলিক্স মডেল। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো তন্ত্র একটা আর একটার সাথে পেঁচিয়ে, তবে এই তন্ত্রের সাথে কিন্তু পেঁচানো একটা মইয়ের মতো দেখতে, বা এটা পেঁচানো সিঁড়ির মতো দেখতে। মাঝখানে যে স্ট্যান্ডগুলো তৈরি হয় এইগুলো হলো নাইট্রোজেনাস বেস দ্বারা তৈরি হবে, এবং পাশাপাশি হাইড্রোজেন বন্ড দ্বারা এই উপাদানগুলো যুক্ত থাকবে। আমরা একটু পরে আরও ডিএনএর পোস্টমর্টেম করতে যাচ্ছি, এবং ডিএনএকে আমরা ছিন্নভিন্নভাবে আসলে এর ভেতরের উপাদানগুলোকে আরও ভালো করে পর্যবেক্ষণ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাথেই থাকো, আর বাকি বন্ধুদেরকে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটি কিন্তু মাঝামাঝি অবস্থায় চলে এসেছে। এখনও যদি কেউ জয়েন করে না থাকে, জয়েন করলে বাকি সময়টা আমাদের সাথে থাকতে পারবে। আমাদের এই ক্লাসটা তাকে কোনো না কোনোভাবে হোক তার হেল্পফুল হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সায়েন্টিস্টদের গবেষণালব্ধ ফলাফল থেকে আমরা পেয়েছি ডাবল হেলিক্স মডেল বা দ্বিতন্ত্রী মডেল সম্পর্কে। তো ডিএনএর ভৌত গঠনের নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, শুরুতেই ধারাবাহিকভাবে এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারো খাতায়। আবারও বলছি, খাতা এবং মাথায় একসাথে লিখতে হবে। তো ডিএনএ অণু দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। আমাদের ফার্স্ট স্টেটমেন্টটাই হবে এরকম, যখন আমরা ডিএনএ অণুর এই যে দ্বিতন্ত্রী মডেল ব্যাখ্যা করতে যাব, তখন প্রথমে আমাদেরকে বলতে হবে যে এরকম ডিএনএ অণু দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। এই বিষয়টা আমাদেরকে কিন্তু প্রথমে উপস্থাপন করতে হবে। 1 নাম্বার দিয়ে তুমি এই তথ্যটা লিখতে পারো। এরপরে আমরা পাশের চিত্রেই দেখতে পাচ্ছি এখানে ডিএনএ পেঁচানো সিঁড়ি যেমন, সেম ডিএনএটাও আসলে এরকম। তবে এখানে ডিএনএ যে দুটো তন্ত্র আছে, দুটো স্ট্যান্ড আছে, একটা আরেকটাকে এরকম পেঁচিয়ে থাকে, সমানভাবে এটাকে পেঁচিয়ে থাকে, এবং এর মাঝখানে যে স্ট্যান্ডগুলোর কথা বললাম সেগুলো আসলে তৈরি হলো নাইট্রোজেনাস বেস দিয়ে, পাশাপাশি এটা যুক্ত অবস্থায় থাকে। তো যাই হোক, আমরা একটু দেখে নেই। এরপরের অংশটা হচ্ছে যে সূত্র দুটি বিপরীতমুখী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর মুখ হচ্ছে যে 3 প্রাইম, আর এর মুখ এ হচ্ছে 5 প্রাইম দিয়ে স্টার্ট। তার মানে দুটো স্ট্যান্ড পাশাপাশি প্যারালাল থাকে বটে, কিন্তু একটি আরেকটি হলো রিভার্স, একটি আরেকটির বিপরীতমুখী অবস্থানে থাকে। এখানে আমরা সেই বিষয়টি এখানে আসলে বোঝানোর চেষ্টা করেছি। এখানে দুটো স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে একটি 5 প্রাইম থেকে স্টার্ট হয়ে 3 প্রাইমের দিকে গেছে, আবার একটু হলো 3 প্রাইম থেকে স্টার্ট হয়ে 5 প্রাইমের দিকে। তার মানে উল্টো এখানে এটা 5 প্রাইম থেকে উপর থেকে নিচে, এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, নিচ থেকে উপরের দিকে, দুটো স্ট্যান্ড পাশাপাশি।
অ্যাডেনিন সবসময় থায়ামিনের সাথে, গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে যুক্ত অবস্থায় থাকতে দেখা যায়। এই বিষয়টা আমরা একটু এখান থেকে একটু ভালো করে দেখতে পাচ্ছি এখানে। তাহলে সূত্র দুটি বিপরীতমুখী আমরা পরের স্টেটমেন্টে লিখব, অর্থাৎ ডিএনএ ডাবল হেলিক্স মডেল ব্যাখ্যা করার সময় আমরা শুরুতেই বলেছি এটা দেখতে পেঁচানো সিঁড়ির মতো। পরে বলছি আমরা সূত্র দুটি বিপরীতমুখী, একটি 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী, আরটি হচ্ছে যে অপরটি 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী হয়ে থাকে। এখানে দুটো স্ট্র্যান্ড আলাদা। ডিএনএর ভৌত গঠনে আমরা আরও যে বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করব, যে সিঁড়ির ক্ষেত্রে যে দুটি রেলিং থাকে, এটাকে আমরা সিঁড়ির ক্ষেত্রে আমরা কি বলছি, রেলিং বা যে স্ট্যান্ডের কথা বলছি আমরা, যে সিঁড়ির দুই দিকের যে রেলিং তৈরি হয় সুগার এবং ফসফেট দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেলিং, এটাকে আমরা রেলিং বলি, এটাকে আমরা রেলিং বলি। আর মাঝখানের এগুলোকে যদি আমরা ধাপ বলে থাকি, যদি ওই সিঁড়ির স্টেয়ার বলে থাকি, ধাপ বলে থাকি, তাহলে ধাপগুলো তৈরি হয় নাইট্রোজেনাস বেস এবং হাইড্রোজেন বন্ড দ্বারা পারস্পরিকভাবে যুক্ত থাকে। সহজেই এই বিষয়গুলো অনুমেয়, চিত্র দেখেই আমরা কিন্তু এটাকে সহজেই পাচ্ছি। তাহলে সিঁড়ির এই দুই দিকে যে রেলিং তৈরি হয়, এইগুলো কি তৈরি হয়, সুগার, এই যে পেন্টোজ সুগার আমরা এখানে দেখতে পাচ্ছি, পেন্টোজ সুগার, এবং তার সাথে পেন্টোজ সুগারের সাথে হলো যুক্ত থাকে হলো ইনঅর্গানিক ফসফেট। পেন্টোজ সুগারের একটা প্রান্তের একটা অংশের 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে হলো ইনঅর্গানিক ফসফেট, আবার দেখি 3 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে হলো ইনঅর্গানিক ফসফেট। অর্থাৎ পূর্ববর্তী যে পরবর্তীতে যে আরেকটি এখানে পেন্টোজ সুগার হবে, তার সাথে তার এখানে জাংশনটাই হলো কি, এখানে একটার সাথে 3 নম্বর আর একটার সাথে 5 নম্বর কার্বনের সাথে যুক্ত অবস্থায় যে ইনঅর্গানিক ফসফেট সেটা কানেক্টেড থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীর মধ্যে নিশ্চয়ই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এরপরে একটু চিত্রের দিকে আমরা তাকালেই বুঝতে পারি যে এখানে একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ একটা স্ট্যান্ডের সাথে পাশে হলো আর একটা স্ট্যান্ড, তার উপাদানগুলো নিয়ে এখানে বন্ড ক্রিয়েট করতেছে। এবং সে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনঅর্গানিক ফসফেট এই বন্ডিং তৈরির ক্ষেত্রে কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এই বন্ডটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তার মানে আমরা এখানে এই স্টেটমেন্টের মধ্যে আমরা লিখব, অর্থাৎ ডিএনএর ভৌত গঠনের যে বর্তমানে স্টেটমেন্ট আছে সেখানে লিখব, এগুলোর মধ্যে কি থাকে, হাইড্রোজেন বন্ড থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন বন্ড থাকে। আমরা এখানেও এখানে মার্কিং করে দেখানোর চেষ্টা করেছি। এই যে গোল একটা অংশ আমরা দেখলাম এখানে, আরেকবার খেয়াল করে দেখি আমরা, এখানে আমরা দেখতে পেলাম যে এখানে একটা মার্কিং দেখতে পাচ্ছি আমরা, এই হ্যাঁ ঘুরে যাচ্ছে যে এখানে। তো এই যে অংশগুলো অর্থাৎ সবসময় কি করে, যে ক্ষারগুলো সুগারের 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে। যে নাইট্রোজেনাস যে ক্ষারগুলো আছে, বেসগুলো আছে এখানে, এই নাইট্রোজেনাস বেসগুলো যেমন গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থায়ামিন, এই ধরনের যে উপাদানগুলো আছে সবসময় এটা কার সাথে যুক্ত হয়, দেখো এখানে সুগারের যে 1 নম্বর কার্বন আছে, 1 নম্বর কার্বনের সাথে কি হবে, যুক্ত থাকবে এটা। তো যাই হোক, এটা যেহেতু রিভার্স থাকে, উল্টো থাকলেও এটা কিন্তু এই দিকে মুখ করে থাকে, পাশাপাশি দুটো সুগার পাশাপাশি এরকমভাবে মুখ করে থাকি বিধায় এই দুটো 1 নম্বর কার্বনের সাথে উভয়ই কি হয়, যুক্ত হয়, এবং মাঝখানে এই যে হাইড্রোজেন বন্ড দ্বারা এগুলো কি থাকে, যুক্ত অবস্থায় থাকে। তাহলে ক্ষারকগুলো সুগারের 1 নং কার্বনের সাথে সবসময় যুক্ত থাকে। আমরা আলোচনা করছি ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের ভৌত গঠন সম্পর্কে। এর প্রাককালে আমরা আলোচনা করেছিলাম কারা এই ভৌত গঠনটা আমাদের সামনে উপস্থাপন করেন, মিস্টার ওয়াটসন এবং ক্রিক, তারা আমাদের সামনে আসলে এর ভৌত গঠন উপস্থাপন করেন। সুপ্রিয় শিক্ষার্থী, তাদেরই ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। ডিএনএ দেখতে একটি পেঁচানো সিঁড়ির মতো, এবং ডিএনএগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে সুগার এবং ফসফেট দ্বারা তৈরি থাকে। পাশাপাশি নাইট্রোজেনাস বেসগুলো থাকে হলো মুখোমুখি হয়ে 1 নং কার্বনের সাথে যুক্ত হয়ে, এবং এগুলোর সাথে যে বন্ড দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। এরপরে আমরা দেখি যে ডাবল হেলিক্সের ব্যাস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্সের যদি ব্যাসটা আমরা মাপি তাহলে এখানে ব্যাস দেখতে পাই, ডিএনএর ডাবল হেলিক্স মডেলের ব্যাস হচ্ছে 20 অ্যামোস্ট্রং। এটা অ্যামোস্ট্রং দিয়ে পরিমাপ করা হয়ে থাকে। এবং আমরা দেখছি ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে একটা ঘূর্ণন, একটা প্যাচ, এরকম করে যদি আমরা প্রত্যেকটা ঘূর্ণন ধরে থাকি, আমরা সাধারণত কাপড় কাচি 2 প্রান্ত ধরে, দুটোকে মিলেই হচ্ছে একটা ঘূর্ণন, এরকম করে যে আমরা ধরি দুটো মিলেই হচ্ছে একটা ঘূর্ণন 2 প্রান্তে ধরে। এরকমভাবে একটা প্যাচ, অর্থাৎ দুটো ঘূর্ণন এখানে সম্পূর্ণ হতে 5 এখানে 5টা আর এখানে 5টা, এরকম 5টা স্টেয়ার বা স্ট্যান্ড থাকে। তার মানে ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে, যাদের দূরত্ব হচ্ছে 34 অ্যামোস্ট্রং। তার মানে এখানে যদি 10 জোড়া মনোনিউক্লিওটাইড, প্রত্যেকটা সিঙ্গেল নিউক্লিওটাইড, আর এখানে অনেকগুলো নিউক্লিওটাইড হলে নাম হতো পলিনিউক্লিওটাইড, দুটো হলে ডাই, এরকমভাবে আমরা তো জানি। এনিওয়ে, আমরা এখানে আলোচনা করছি যে এই দুটো 5 জোড়া এখানে যে আসলে মনোনিউক্লিওটাইড যুক্ত অবস্থায় থাকে, এর পাশে যুক্ত অবস্থায় মনোনিউক্লিওটাইড থাকে, তাদের ব্যাস হচ্ছে 34 অ্যামোস্ট্রং। এটার ব্যাস হচ্ছে 34 অ্যামোস্ট্রং। তার মানে এখানে পার স্টেয়ার মনোনিউক্লিওটাইড একটা থেকে আর একটা দূরত্ব কত হবে, 10 দিয়ে ভাগ করলেই 34কে 3.4 অ্যামোস্ট্রং আমরা পেয়ে যাচ্ছি। তো প্রতিটি ঘূর্ণনে একটি অগভীর এবং একটি গভীর এবং একটি অগভীর খাঁজ আছে।
আমরা আসলে ঘূর্ণনের ক্ষেত্রে তো এখানে খাঁজ দেখতে পাই, এখানে দুই দিক থেকে তো আমরা গভীর এবং অগভীর খাঁজ আমরা এখানে লক্ষ্য করছি। একটি হচ্ছে গভীর খাঁজ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অগভীর খাঁজ, এই দু ধরনের খাঁজ আসলে এখানে বিদ্যমান দেখা যায়। একটা গভীর খাঁজ এই দিকে, একটা প্রান্তের দিকে, যেহেতু এটা পেঁচিয়ে উপরের দিকে উঠতেছে, একদিকে হলো একটা গভীর ভিতরের দিকে খাঁজ, আর একটা হলো অগভীর খাঁজ আমরা এখানে লক্ষ্য করে থাকি। তাহলে ডিএনএকে যখন আমরা ব্যাখ্যা করব, ডিএনএর ডাবল হেলিক্স মডেলকে যখন ব্যাখ্যা করব, তাহলে আমাদের এই বিষয়গুলো কিন্তু আবারও চলে আসে। তো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি যে এখানে ব্লার হয়ে গেছে, যাই হোক অনেকেই বলছে যে ব্লার হয়ে গেছে, এটা নেটওয়ার্কের সমস্যা। সাদিয়া তানহা, ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি সাদিয়া তানহা, তুমি কি ঘুমিয়ে পড়েছো কিনা একটু আমাদেরকে একটু জানিয়ে দাও দেখি। সাদিয়া তানহা কি ঘুমিয়ে পড়েছে, ওকে একটু জাগিয়ে দেওয়ার চেষ্টা করো, সকলে মিলে ওকে একটু জাগিয়ে দেওয়ার চেষ্টা করো। রূপা সাহা, থ্যাংক ইউ ভেরি মাচ। রূপা সাহাকে অনেকদিন পর দেখা গেল, যদিও আছে হয়তো নিয়মিত আমাদের সাথে। যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডেনিন থায়ামিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে, থায়ামিন অ্যাডেনিনের সাথে, আবার সাইটোসিন গুয়ানিনের সাথে বা গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হয় আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে আমাদের অনেক বন্ধুকে এখনও আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধুই আমাদের সাথে কানেক্টেড আছে। শেষ পর্যন্ত থাকো, আশা করি ডিএনএ সংক্রান্ত যে ধরনের প্রশ্নাবলী হয়, ডিএনএ সংক্রান্ত যে ধরনের সমস্যা হয়, এবং অনেক শিক্ষার্থী ডিএনএ এই বিষয়গুলোকে আসলে বুঝতে পারে না এবং রিয়েল ক্লাসরুমে তাদের অনেক সময় বোধগম্যতা হয় না। আশা করছি শেষ পর্যন্ত থাকলে তোমাদের আজকের আলোচনা তোমাদেরকে সমৃদ্ধ করবে। আর একবার একটু বিষয়টা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি যে ডিএনএকে আমরা যখন এটা ব্যাখ্যা করব, তখন একে সিম্পলি আমরা এর ভৌত গঠন ব্যাখ্যা করার সময় আমরা যে স্টেটমেন্টগুলো দিব, যে ডিএনএ একটি ডিএনএর যে ডাবল হেলিক্স মডেল এটা এখানে বলা হয়েছে, সেটা দেখতে হলো কি একটি পেঁচানো সিঁড়ির মতো, এবং এর যে স্ট্যান্ডগুলো আছে এগুলো হচ্ছে সুগার ফসফেট, অর্থাৎ এগুলো দিয়ে এদের তন্ত্রী হলো তৈরি করা থাকে। আমরা দেখেছি পাশাপাশি এর মধ্যে যে নাইট্রোজেনাস বেসগুলো আছে সেটা 1 নাম্বার কার্বনের সাথে, পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে, এবং পাশাপাশি দুটি এখানে হলো নাইট্রোজেন বেস যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। আমরা এর ভৌত গঠনে আরও দেখেছি যে এর হচ্ছে ব্যাসটা হচ্ছে কত 20 অ্যামস্ট্রং। আমরা দেখেছি যে 5 5 10টা মিলে আসলে একটি প্যাচ সম্পন্ন হয়ে থাকে, এবং সেখানে হলো 34 অ্যামস্ট্রং পর্যন্ত হলো এদের হলো দৈর্ঘ্যে। তাহলে প্রত্যেকটা দূরত্ব আমরা দেখতে পেয়েছি, মনোনিউক্লিওটাইড একটি থেকে আরেকটির দূরত্ব হচ্ছে 3.4 অ্যামস্ট্রং। শেষে আমরা বলেছি যে এখানে প্রতিটি ঘূর্ণন একটি করে অগভীর এবং একটি করে গভীর খাঁজ এখানে লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাইট্রোজেনাস বেস আমরা আগেই বলেছি যে অ্যাডেনিন যুক্ত হয় অলওয়েজ কার সাথে, থায়ামিনের সাথে ডাবল বন্ড দ্বারা, হাইড্রোজেনের ডাবল বন্ড দ্বারা, আর থায়ামিন অ্যাডেনিনের সাথে যুক্ত হয় সেম ডাবল বন্ড দ্বারা। কিন্তু গুয়ানিন আর সাইটোসিন বা সাইটোসিন গুয়ানিন এরা হচ্ছে হাইড্রোজেনের ট্রিপল বন্ড দ্বারা এখানে যুক্ত হতে দেখা যাচ্ছে। আমরা এখানে খেয়াল করে দেখো যে এখানে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা এখানে যুক্ত হয়, এটিও কিন্তু আসলে মনে রাখার বিষয়। এবং আমরা এখানে বিভিন্ন ধরনের ক্ষার দেখতে পাচ্ছি, ক্ষার উপাদান এখানে আমরা দেখতে পাচ্ছি যে থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন প্রত্যেকটা উপাদানকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আগেই বলেছি যে আমরা এটাকে বলেছি তো পিউরিন বেস, আর এটাকে বলেছি আমরা পাইরিমিডিন বেস। এখানে খেয়াল করে আমরা সাইটোসিন এবং থায়ামিন এই দুটো হচ্ছে একচাক্রিক, আর অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটো হচ্ছে দ্বিচাক্রিক। এখানে আমরা দুটো চক্র আমরা এখানে দেখতে পাচ্ছি, বেঞ্জিন চক্র বা বেঞ্জিন বলের সাথে মিল দেখে আসলে চক্রের কথা বলা হচ্ছে এখানে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে আমাদের সাথে আছে, অর্ণব সেতু কুণ্ড আমাদের সাথে, আমরা তো এখনই আসছে, ওকে যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে 5 + 5 10টা মিলে এটা কি প্যাচ হয়, হ্যাঁ এটাই প্যাচ হবে 10টা মিলে, আর 10 জোড়ার কথা বলা হচ্ছে যেহেতু দুই পাশে আছে এই জন্য। অদিতি তুমি ঠিকই ধরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর হচ্ছে যে তরিকুল ইসলাম আমাদের সাথে আছে, অনেককেই আমরা দেখতে পাচ্ছি, আমাদের বন্ধুরা নানা রকম প্রশ্ন করেছে। ওকে যাই হোক একটু খেয়াল করে দেখি আমরা আমাদের বাকিদের কি অবস্থা, বাকি বন্ধুরা নিশ্চয়ই আমাদের সাথেই থাকবে। এবার আমরা দেখে নিই যে ডিএনএ রাসায়নিক গঠনকে যদি আমরা এক্সপ্লেন করতে যাই যে ডিএনএর রাসায়নিক গঠন কেমন, তাহলে শুরুতেই আমাদের যে আলোচনাটা ছিল সেই আলোচনার বিষয়বস্তু কিন্তু আমাদের সামনে চলে আসে যে ডিএনএকে যদি রাসায়নিকভাবে বিশ্লেষণ করি তাহলে ওই উপাদানগুলোই পাবো আমরা, যে নাইট্রোজেনাস বেস পাবো আমরা, এর সাথে আমরা হচ্ছে নিউক্লিওসাইড পাবো, যদিও নিউক্লিওসাইড শব্দটা এখন আমরা আনলাম, আগে আমরা নিউক্লিওটাইডের কথা বলেছি। একটু খেয়াল করে দেখো তোমরা যে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড এই দুটো বিষয় কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিঅক্সি রাইবোজ সুগার আছে এবং তার সাথে অ্যাডেনিন, অর্থাৎ শুধুমাত্র একটি নাইট্রোজেনাস বেস যুক্ত আছে, ইনঅর্গানিক ফসফেট যুক্ত নেই। তার মানে যে ডিঅক্সি রাইবোজ শর্করার সাথে বা ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে যদি একটি নাইট্রোজেনাস বেস যুক্ত থাকে এবং সেটা অবশ্যই 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে, তাহলে যদি এরকম যুক্ত থাকে আমরা তাকে বলছি নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড কাকে বলছি, ওই যে 3টি উপাদান একসাথে, ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট, ডিঅক্সি রাইবোজ সুগার
এর 5 নম্বর অথবা 3 নম্বর কার্বনের সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত থাকবে অ্যান্ড তার সাথে হলো এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন চারটির যে কোনো একটি নাইট্রোজেনাস বেস যুক্ত থাকবে। তাহলে আমরা তাকে বলেছি হলো এখানে বলেছি আমরা নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড হচ্ছে শুধুমাত্র দুটি উপাদান মিলে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড এটা হচ্ছে 3টি উপাদান মিলে হচ্ছে নিউক্লিওটাইড। সুপ্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আসলে নিউক্লিক অ্যাসিডের উপাদানের রাসায়নিক উপাদান হিসেবে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড থাকে। সহজেই নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার, সহজেই অনুমেয় নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড এগুলো মিলে বলছে আমরা নিউক্লিওটাইড। সুপ্রিয় শিক্ষার্থী একটু লিখে দিতে হবে, বাকিরাও কিন্তু আমাদের সাথে ওকে যাই হোক ওকে আমরা আমাদের অনেক বন্ধুকে আমরা এখানে পেয়েছি যারা নিজেদের মধ্যেও কিছু আলোচনা হচ্ছে। ওকে এগুলো বাদ দিয়ে আমরা কুতুবদিয়া থেকেও আমাদের সাথে কিন্তু কানেক্ট হয়েছে মোহাম্মদ ইসমাইল, সেও কিন্তু আমাদের শিক্ষার্থী, একেবারেই সেই কুতুবদিয়া থেকে আমাদের সাথে কানেক্টেড। অতএব একেবারেই রিমোট অঞ্চল থেকেও যে শিক্ষার্থী আমাদের সাথে কানেক্ট হয়ে ক্লাস করতে পারে, আর বাকিরা যারা একেবারেই খুব ভালো ওয়েল নেটওয়ার্ক জোনের মধ্যে থেকেও কিন্তু আমাদের সাথে যারা যুক্ত হয়েছে সকলের মনোযোগ আসলে আকর্ষণ করছে এখানে। তো আমরা এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে ফসফেট দিয়ে এবং সুগার দিয়ে এদের ব্যাকবোনটা ক্রিয়েট হয়, যে ফসফেট এবং সুগার এটা দিয়ে আসলে এদের মূল স্ট্রাকচার ব্যাকবোনটা ক্রিয়েট হয়, আর মাঝখানে যে স্টোয়ারগুলো বা ধাপগুলো তৈরি হয় এগুলো অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন এই উপাদানগুলো দিয়ে আসলে নাইট্রোজেনাস বেস দিয়ে এটা তৈরি হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আরেকটু ভালো করে আমরা আসলে এদের একটু গঠন দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা এখানে অ্যাডেনিনের গঠন দেখতে পাচ্ছি, আমরা অ্যাডেনিন, এখানে আমরা গুয়ানিনকেও দেখতে পাচ্ছি যে এখানে দ্বিচাক্রিক উপাদান এখানে অ্যাডেনিন, গুয়ানিন, বাট থায়ামিন এবং সাইটোসিন এগুলো হচ্ছে একটি করে বেনজিন চক্র নিয়ে গঠিত। তবে প্রত্যেকটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটি, এটা হচ্ছে অ্যাডেনিন নিউক্লিওটাইড, এটা হচ্ছে আমরা গুয়ানিন জাতীয় নিউক্লিওটাইড, এখানে আমরা দেখতে পাচ্ছি থায়ামিন যুক্ত জাতীয় নিউক্লিওটাইড, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইটোসিন জাতীয় নিউক্লিওটাইড। তার মানে এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা হলো ডিঅক্সিরাইবোজ সুগার আছে, তার সাথে ফসফেট আছে এবং তার সাথে একটি নাইট্রোজেনাস বেস আছে। ডিঅক্সিরাইবোজ সুগার আছে, তার সাথে হলো ফসফেট আছে, একটা নাইট্রোজেনাস বেস আছে। প্রত্যেকটার নাম নিয়ে আলাদা আলাদা নিউক্লিওটাইড গঠিত হয় এরা, এবং এটাকে আমরা বলছি যে মনোনিউক্লিওটাইড, প্রত্যেকটাকে আমরা বলছি মনোনিউক্লিওটাইড। আর একটু ভালো করে এদের যে গাঠনিক সংকেত আমরা যদি একটু দেখি তাহলে আমরা খুব সহজেই এখানে হলো থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল এদেরকে আমরা দেখতে পাই, এবং একটু ভালো করে খেয়াল করে নেই এগুলো হচ্ছে পাইরিমিডিন বেস। আমরা আগেই আলোচনা করেছিলাম যে পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস। পিউরিন বেসকে আমরা বলেছি হলো দ্বিচাক্রিক যে বেস থাকে, পিউরিন বেস দুটো চক্র নিয়ে গঠিত, আর পাইরিমিডিন বেসগুলো হচ্ছে এখানে সিঙ্গেল চাক্রিক, অর্থাৎ একটা করে চক্র গঠিত। আমরা এই স্ট্রাকচারগুলো একটু ভালো করে আঁকবো খাতায়, এবং অনেক সময় এগুলো হলো যদিও পরীক্ষায় সরাসরি তোমাদেরকে এই গাঠনিক সংকেত লিখতে দেবে না পরীক্ষার মধ্যে, বাট এগুলো নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা হতে পারে, এমসিকিউ হতে পারে। উপরে একটা উপাদান দেখিয়ে তোমাকে হলো সরাসরি বলতে পারে যে উপরের স্ট্রাকচারটি আসলে দেখতে কোন ধরনের নাইট্রোজেনাস বেস, এই ধরনের মানে এমসিকিউ জাতীয় প্রশ্নের মধ্যে তোমাদের থাকতে পারে। তো যাই হোক আমরা এবার দেখে নিই যে পাইরিমিডিন ক্ষারক বা বেস এরা 6 কার্বন বিশিষ্ট এবং 1 চক্র বিশিষ্ট হয়ে থাকে। তো ডিএনএতে থাইমিন এবং সাইটোসিন এবং আরএনএতে ইউরাসিল, এগুলো হচ্ছে ইউরাসিল এবং সাইটোসিন থাকে। এবার একটু খেয়াল করে নিই অ্যাডেনিন এবং গুয়ানিন এটা যে চক্র বিশিষ্ট, এবং এটা সহজেই আমরা দেখতে পাচ্ছি যে পিউরিন ক্ষারক বা পিউরিন বেস এরা 9 কার্বন এবং 2 চক্র বিশিষ্ট। আমরা আগে দেখেছি 6 কার্বন বিশিষ্ট, আর এরা যেহেতু দুটো চক্র 9 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, এখানে 6টা তার সাথে যুক্ত অবস্থায় 3টা কার্বন এখানে কানেক্টেড আছে, তো 9 কার্বন যুক্ত অ্যাডেনিন এবং গুয়ানিন উভয়ের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপর হচ্ছে যে এগুলো হচ্ছে ডিএনএ এবং আরএনএতে অ্যাডেনিন এবং গুয়ানিন নামক পিউরিন বেস থাকে, উভয়ের ক্ষেত্রেই পিউরিন বেস। আর শুধুমাত্র পাইরিমিডিন বেস যেগুলো সিঙ্গেল যে চাক্রিক অবস্থা থাকে সেখানে দেখেছি যে আরএনএতে সেখানে হলো ইউরাসিল থাকে, আরএনএতে সেখানে ইউরাসিল থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আলোচনার একেবারেই শেষের দিকে চলে আসছি প্রায়, যে ডিএনএ এবং আরএনএর মধ্যে যে রাসায়নিক উপাদানের যে তারতম্য সেটাও আমাদের কিন্তু একটু খুঁজে বের করতে হবে কোথায় তারতম্য। আমরা আগেই বলেছি নাইট্রোজেন বেস ডিএনএতে অনলি কি থাকে, ডিএনএ থাকে হলো থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর আরএনএর মধ্যে অনলি কি থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরাসিল, আর ডিএনএর মধ্যে অনলি থাকে থায়ামিন। তার মানে থায়ামিনের পরিবর্তে ওখানে গিয়ে আমরা দেখতে পাই আরএনএর মধ্যে থাকে হলো ইউরাসিল। আর কমনগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এই তিনটা হচ্ছে কি কমন, ডিএনএ আরএনএ উভয়ের মধ্যে থাকে। তো ডিএনএর মধ্যে আমরা দেখি যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আমরা দেখতে পাচ্ছি হলো রাইবোজ সুগার। এখানে আরএনএতে হলো রাইবোজ সুগার, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে রাইবোজ সুগারের সাথে ডিঅক্সিরাইবোজ সুগারের পার্থক্য কোথায় একটু খেয়াল করে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে
এটাকে যদি এই সংকেতটাকে এভাবে লিখি তাহলে 2 নম্বর কার্বনের সাথে কি যুক্ত আছে? হাইড্রোজেন। আর এখানে রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনের সাথে কি যুক্ত আছে? হাইড্রোক্সিল। তার মানে হচ্ছে পার্থক্যটা এখানেই, যে একটি পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আর যার সাথে হলো হাইড্রোক্সিল যুক্ত থাকে সেটি হচ্ছে রাইবোজ সুগার। এই দুটোর মধ্যে পার্থক্য দেখব। তবে আমরা 3 নম্বর চ্যাপ্টারে গিয়ে তোমাদের এই প্রথম পত্রের 3 নম্বর চ্যাপ্টারে গিয়ে এই ডিঅক্সি রাইবোজ বা রাইবোজ নিয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করব। সেখানে আমরা শর্করা নিয়ে যেহেতু আলোচনা করব, সেখানে কার্বোহাইড্রেটের এই ক্লাসিফিকেশনের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম যে এখানে হচ্ছে সুগার এবং ফসফেটের মধ্যে কি রকম পার্থক্য। আর ফসফেট হলো কমন থাকবে উভয়ের ক্ষেত্রে, ইনঅর্গানিক ফসফেট এখানে PO4 কমন থাকবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনাস বেসের মধ্যে কী ধরনের পার্থক্য। একজনের ক্ষেত্রে থায়ামিন আছে শুধু আলাদা, আরেকজনের ক্ষেত্রে ইউরাসিল আছে শুধুমাত্র আলাদা, বাকিগুলো সব কমন। এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যেগুলো বংশগতীয় বস্তু হিসেবে আসলে এগুলো কি। ডিএনএকে কেন আমরা বংশগতীয় উপাদান বলছি, বংশগতীয় বস্তু বলছি, আসলে কেন? কোষের অভ্যন্তরে অবস্থানকারী যে জটিল জৈব বস্তু জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি করে? বংশ পরম্পরায় বহন করে, তাকে আমরা বংশগতীয় বস্তু বলছি। অতএব এই জন্য আমরা বলছি ডিএনএ RNA এই উপাদানগুলো হচ্ছে কি? এটা বংশগতীয় উপাদান বা বংশগতীয় বস্তু। তাহলে বংশগতীয় বস্তু হিসেবে এদের অবদানটা কি? একটু আগেই তো আমরা আলোচনা করলাম, যেহেতু এগুলো এক বংশ থেকে এক জীবদেহ থেকে আরেক জীবদেহের মধ্যে কি করে? বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ক্যারি করে নিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারেক্টারিস্টিক্সগুলোকে বহন করে নিয়ে যায় এক বংশ থেকে বংশ পরম্পরায়। সো আমরা এখানে অ্যামাইনো অ্যাসিডের ক্রম নির্ণয় করা, একটু ঝটপট লিখে ফেলতে পারো যে আমরা এই উপাদানগুলোকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে অ্যামাইনো অ্যাসিডের ক্রম নির্ণয় করা, পাশাপাশি বৈশিষ্ট্য প্রকাশিত, অর্থাৎ এগুলোর বৈশিষ্ট্যকে প্রকাশ করা, যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, মানুষের চুলের রং কালো, মানুষের দেহত্বক এরকম, কারোটা হচ্ছে ডার্ক, কারোটা হচ্ছে ফেয়ার, এই যে সবগুলো উপাদান বৈশিষ্ট্যগুলো আছে এগুলো প্রকাশ করার ক্ষেত্রে এই বংশগতীয় বস্তু হিসেবে ডিএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজাতিভেদে জীবের বৈশিষ্ট্যের পার্থক্য তৈরি করা, এক প্রজাতির থেকে আরেক প্রজাতির মধ্যে বৈশিষ্ট্যের যে পার্থক্যটা আছে সেটা আমরা জানি যে এটা হচ্ছে প্রজাতিগত পার্থক্য। আমরা জানি আরেকটি হচ্ছে যে প্রাণী জগতের যে পার্থক্যগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। তোমরা তোমাদের যে সেকেন্ড পেপার তার প্রথম চ্যাপ্টারের মধ্যে দেখে থাকবে যে প্রাণী জগতের বিভিন্নতা আছে, যেখানে বাস্তুতান্ত্রিক ভিন্নতা, জিনতাত্ত্বিক ভিন্নতা এবং আমরা দেখি প্রজাতিগত ভিন্নতা। তাহলে এই যে এক প্রজাতি থেকে আরেক প্রজাতির মধ্যে যে ভিন্নতা আছে সেই ভিন্নতাকে আনয়ন করার জন্য, ভিন্নতা নিয়ে আসার জন্য আসলে এখানে ডিএনএটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিন্ন ভিন্ন ডিএনএ, ভিন্ন ভিন্ন জিন এখানে কাজ করে থাকে। তো যাক, আমরা আমাদের অনেক বন্ধুকে এখনও পেয়েছি। ওকে, যাই হোক, আমাদের সাথে আছে মোহাম্মদ ইয়ামিন, আমাদের সাথে আদিবুল ইসলাম সাদলি আমাদের সাথে যুক্ত হয়েছে, সাদিয়াও আমাদের সাথে আছে, দীপু খান আমাদের সাথে কানেক্ট আছে, সুজন আমাদের সাথে যুক্ত আছে, মারুফা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, অনেক অনেক বন্ধুকেই আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, খুব বেশি সময় নেই, আর অল্প সময়ের মধ্যে হয়তো আমাদের আলোচনা শেষ করব। উইদিন 2 or 3 মিনিটসের মধ্যে হয়তো আলোচনা শেষ হয়ে যাবে আমাদের এখানে। তো একটু দেখে নিই কোডন সৃষ্টি, জীবের যে কোড আছে, জেনেটিক কোড আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কোড নিয়ে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোষের বিভাজনে নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করা, এক ডিএনএ থেকে আরেক ডিএনএর প্রতিলিপি সৃষ্টি করা, যাকে আমরা বলছি রেপ্লিকেশন অফ ডিএনএ। এটাও আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, রেপ্লিকেশন অফ ডিএনএ। এবং পাশাপাশি হলো জৈবিক সংকেত বহন করা, বিভিন্ন ধরনের জৈবিক সংকেত কোড আকারে এই সংকেতগুলো, জেনেটিক কোড আকারে এই সংকেতগুলো বহন করে থাকে। মিউটেশনের উদ্ভব করা, অর্থাৎ ডিএনএর মধ্যে যে ডিএনএর জেনেটিক্যাল যে সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের মধ্যে বা জিনের গঠন বিন্যাসের মধ্যে যে পরিবর্তন, সেটা পরিবর্তন হয়ে গেলে সেটার মধ্যে কি ঘটে? মিউটেশন ঘটে থাকে। যেমন আমরা বলে থাকি করোনা, বর্তমানে কোভিড-19 বা করোনা ভাইরাস, সে কয়েকবার মিউটেশন ঘটিয়েছে, তার জিনের যে জেনেটিক সিকোয়েন্স আছে সেটা সে কী করেছে? পরিবর্তন করেছে, নিজে নিজে পারে না, এটা আসলে ন্যাচারালি এই পরিবর্তনটা হয়ে গেছে, ন্যাচারাল মিউটেশন বলি আমরা এটাকে, সেটা হয়ে গিয়েছে। ফলে কিছুটা হলেও সে কিন্তু এখন দুর্বল হয়ে এসেছে। এনিওয়ে, আমরা এরপর দেখি যে অভিব্যক্তির মূল উপাদান, এখানে অভিব্যক্তির কথা বলা হয়েছে বংশ হতে বংশান্তরে বৈশিষ্ট্য ধারণ এবং বহন করার ক্ষেত্রে। তো আমরা এই বিষয়গুলোর সাথে আমরা দেখলাম যে ডিএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা ডিএনএর কাজ দেখি। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ডিএনএ কাজ করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বংশগতির আণবিক ভিত্তি, কারণ যেহেতু আমরা এটাকে বংশগতির ভিত্তি বলছি বা আণবিক ভিত্তি হিসেবে আমরা এটাকে আখ্যায়িত করছি, কেন? একেবারেই ক্ষুদ্রতম পার্টিকেল বংশগতির জন্য ডিএনএ, তার ভেতরেও কিন্তু আর একটা পার্টিকেল আছে যেগুলো জিন, সরাসরি বিভিন্ন ক্রোমোজোমের যে লোকাস থাকে সেই লোকাসের মধ্যে জিন থাকে। এবং আসলে এটাই হচ্ছে একটা নির্দিষ্ট ডিএনএর খণ্ডিত অংশকে আমরা জিন বলছি। আসলে ডিএনএ এবং জিনের মধ্যে পার্থক্যটা হচ্ছে একটা ডিএনএর খণ্ডিত অংশ যেটা বৈশিষ্ট্য বহন করতে পারে, সেটাকে আমরা কি বলছি? জিন বলছি।
সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো। তবে বংশগতির এই কারণে বলছি আণবিক ভিত্তি, তো জীবের সকল বৈশিষ্ট্যকে কি করে ধারণ করে, ডিএনএর মধ্য দিয়েই জীবের সব ধরনের বৈশিষ্ট্য কি হয় ধারণ করে, সব বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে। আমার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, আমাদের মানুষ হিসেবে আমাদের বাহ্যিক আকার আকৃতি, বর্ণ, প্রকৃতি, এই সব কিছু কিন্তু আসলে এই ডিএনএ দ্বারাই কি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। এরপর আমরা দেখি যে মানুষের বাহ্যিক অভ্যন্তরীণ সব কিছু কিন্তু নিয়ন্ত্রিত হয়। তো জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় স্থানান্তরিত হচ্ছে এক বংশ থেকে আর এক বংশের মধ্যে। এদের কারো চুল কার্লি, কারো চুল হলো স্ট্রেইট, কারো চোখের বর্ণ, কর্নিয়ার বর্ণ হচ্ছে কারো ক্ষেত্রে ধূসর, কারো ক্ষেত্রে ব্লুইশ, কারো ক্ষেত্রে ব্ল্যাক। এই যে এক এক বৈশিষ্ট্য, মানে মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশের মধ্যে স্থানান্তরিত হচ্ছে বংশ পরম্পরায়। আমরা সেই বিষয়টা এখানে চিত্রের মধ্যেও দেখতে পাচ্ছি। এরপর যে জীবের যাবতীয় বৈশিষ্ট্য কি করে থাকে, যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে এখানে। জীবের যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স হওয়ার কথা, যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকার কথা, যার চুল লম্বা সে লম্বা চুলের ব্যক্তি হবে, যা ওই একটু আগে বললাম যার চুল কার্লি সে কার্লি বৈশিষ্ট্য হবে, যার স্কিন হলো ডার্ক তাদের ডার্ক বৈশিষ্ট্য হবে। এই সব ধরনের বৈশিষ্ট্যগুলোকে আসলে প্রকাশ করার দায়িত্ব হচ্ছে কার, এই ধরনের ডিএনএর। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো প্রচ্ছন্ন হিসেবে থাকে, প্রকট জিনের কারণে সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হতে পারে না। আমরা দ্বিতীয় পত্রের 11 নম্বর অধ্যায়ে গিয়ে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। হয়তো আমরা ফার্স্ট পেপার শেষ করে সেকেন্ড পেপার আলোচনা করতে গিয়ে সেগুলো খুব ভালোভাবে জানবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখি জীবের সকল শারীরতাত্ত্বিক এবং জৈবিক কার্যাবলীগুলো কি করে, এগুলো কাজের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। দেখে সব ধরনের আমাদের যে শারীরতাত্ত্বিক, আমাদের যে জৈবনিক বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই সব ধরনের ফিজিক্যাল বায়োকেমিক্যাল সব অ্যাক্টিভিটিগুলো আসলে নিয়ন্ত্রণ করে থাকে এই ডিএনএ দ্বারা, এই জিন দ্বারাই কি হচ্ছে, নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো এইগুলো এদের কাজ এবং জীবের পরিব্যক্তির ভিত্তি হিসেবে কাজ করে। ওই যে আমরা মিউটেশনের কথা বলেছি, সেই পরিব্যক্তির ভিত্তি হিসেবে আসলে কাজ করে কি এই ডিএনএ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটা উদ্দীপক দেখে নেই। একটা উদ্দীপকটা হলো নিতু আর নীলা তাদের কলেজের পেঁচানো সিঁড়ি দিয়ে ওঠার সময় আলোচনা করছিল। যেহেতু পেঁচানো সিঁড়িটা দিয়েই ডিএনএকে রিপ্রেজেন্ট করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা পরীক্ষায় এই পেঁচানো সিঁড়ি দিয়ে উদাহরণ হিসেবে তোমাদের উদ্দীপকগুলো সাজানো হয়ে থাকে। অতএব ডিএনএর উদ্দীপক খুঁজে পাওয়াটা কিন্তু খুবই সহজ, যদিও বিষয়টা একটু কঠিন। অর্থাৎ কঠিন বলতে জটিল, কঠিন নয়, এটাকে আমি বলবো জটিল। তাই এই বিষয়টাকে একটু ভালোভাবে স্টাডি করতে হয়। যাই হোক, আমরা এবার বলছি যে নিতু আর নীলা তাদের কলেজের পেঁচানো সিঁড়ি দিয়ে ওঠার সময় আলোচনা করছিল যে এই রকমই একটি উপাদান আছে মানুষের দেহে, কিংবা আরও রিলেট করতে পারতো নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে থাকে। এই বিষয়গুলোকে উপস্থাপন করা যেত। যেহেতু একেবারেই এখানে হলো উদ্দীপকটা সরাসরি আমাদের সামনে দৃষ্টিগোচর হয়েছে, আর বেশি বর্ণনার ক্ষেত্রে আমরা যাইনি। তো মানুষের সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে একটা স্টেটমেন্টও দিয়েছে, যে নিতু হয়তো নীলার কাছে একটা স্টেটমেন্টও দিয়েছে এই বিষয় নিয়ে। তো ডিএনএর পূর্ণরূপ কি, এরকমভাবে যে কোনো জায়গা থেকে একটা জ্ঞানমূলক আসতে পারে। ডিঅক্সিরাইবোজ সুগার বলতে কি বোঝায়, এই বিষয় নিয়েও প্রশ্ন হতে পারে। তো যাই হোক, এখানে কটা দীর্ঘইকার হবে। ওকে, উদ্দীপকে উল্লিখিত সাদৃশ্যময় বস্তুটির ভৌত গঠন ব্যাখ্যা করো। সাদৃশ্যময় বস্তুর ভৌত গঠন মানে ডিএনএর ভৌত গঠন। আজকে ওই যে ডিএনএ দেখতে পেছানো সিঁড়ির মতো থেকে শুরু করে লাস্ট নাম্বারটা ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে ডিএনএ দেখতে কেমন, এর উপাদানগুলো কি, স্ট্যান্ডগুলো কি দিয়ে তৈরি, মাঝখানের ধাপগুলো কি দিয়ে তৈরি, একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব কতটুকু, ডিএনএর ব্যাস কতটুকু, ডিএনএর গভীর অগভীর খাঁজগুলো কি হতে পারে, এই সবগুলো বিষয়বস্তু আমাদেরকে আসলে এখানে উল্লেখ করতে হবে, ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত লাইনটি যথাযথ বিশ্লেষণ করো। শেষোক্ত লাইন ছিল এখানে যে যা মানুষের সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কেন কিভাবে করে, ডিএনএর বিভিন্ন কাজগুলো আমরা আজকে জানলাম, সেগুলোর মাধ্যমে আসলে এটা করতে হবে। অথবা আমি মনে করি যে মূল্যায়নের এই প্রশ্নগুলো আজকে তোমাদের জন্য খুবই সহজ, এবং তোমরা এই পাঠ শেষে কিন্তু আলোচনা শেষে এই বিষয়গুলো তোমরা ঠিকই অনুধাবন করেছো, বুঝতে পেরেছো। তোমাদের একটা হোমওয়ার্ক নিয়ে নাও, এখানে ডিএনএর ভৌত গঠনের চিহ্নিত চিত্র আঁকতে হবে, যেভাবে ডাবল হেলিক্স মডেল আমরা এঁকেছি। সময় কমের কারণে স্মার্ট বোর্ড আমার যদিও আঁকা সম্ভব ছিল, সময় কমের কারণে করিনি, অন্য কোনো সময় সুযোগ হলে আমরা ইনশাল্লাহ করবো। আর একটা কাজ হলো ডিএনএর মডেল তৈরি করা। তোমার কাছে বিভিন্ন সহজ লভ্য যে উপাদানগুলো আছে, বিভিন্ন কিছু আছে, এটা বোতলের কক থেকে শুরু করে তোমার পরিত্যক্ত কাগজ, বিভিন্ন কালারফুল কাগজ, সব কিছু দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে ডিএনএর একটা মডেল তৈরি করতে হবে, এখানে সেই কাজটুকু করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম নিউক্লিক অ্যাসিড নিয়ে, আমরা আজকে আলোচনা করলাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড নিয়ে, আমরা আলোচনা করলাম নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন প্রকারভেদ, গঠন প্রকৃতি, পাশাপাশি একটি ডিএনএ কিভাবে গঠিত, তার ভৌত গঠন এবং রাসায়নিক গঠন সব কিছু নিয়ে। নিশ্চয়ই আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে, নিশ্চয়ই আজকের আলোচনা তোমাদেরকে একটু হলো সমৃদ্ধ করেছে। আগামী ক্লাসে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি, এবং অবশ্যই হোমওয়ার্কটি তোমরা করে রাখবে, এবং সংশ্লিষ্ট তোমাদের শিক্ষকের সাথে যদি অনলাইনে যোগাযোগ করার সক্ষমতা থাকে তাহলে তাকে এই কাজটি একটু করে দেখাতে পারো তোমরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।